বেশি কিছু না, শুধু তোমার ঠোঁটের নিচে থাকা তিলটাতে একটা কিস করতে চাই। হোয়াট? শুধুমাত্র একটা কিস করব, কিছুতেই না। দূরে থাকো বলছি আমার থেকে। দেখো, তুমি কিন্তু না করতে পারো না, কারণ আমি তোমার স্ত্রী। কথাটা বলে তে ঝাঁপিয়ে পড়লো ছেলেটার উপর। ছেলেটাও আর কিছু না বলে চোখ বন্ধ করে ফেললো। ছেলেটার সব বারণ উপেক্ষা করে যেই না তে তার লক্ষ্যে পৌঁছবে, ঠিক সেই টান টান মুহূর্তে কেউ তের সারা শরীরে পানি ঢেলে দেয়। সাথে সাথে তে শোয়া থেকে উঠে বসে। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে চোখ কটমট করে তাকায়। তোর এত বড় সাহস, তুই আমাকে আমার লক্ষ্যে পৌঁছাবার ঠিক আগ মুহূর্তে জাগিয়ে দিলি? আপু, তুই কোন লক্ষ্যের কথা বলছিস বলতো? নিচে মা খেতে ডাকছে, সে কখন থেকে তোকে আমি ডাকছি, কিন্তু তুই তো উঠছিলি না। তাই তো আমি তোকে পানি থেরাপি দিলাম। তবে রে, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বলেই তে লিসার দিকে তেড়ে আসতে লিসা একটা ভেঙচি কেটে দৌড়ে তে রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। এদিকে তে লিসাকে ধরতে না পেরে মুখ ভার করে বিছানায় বসে পড়ল। কি করে আছো তুমি? আমাকে ছাড়া একটিবারও কি আমার কথা তোমার মনে পড়ে না? আমিও না কি ভাবছি, যদি আমার কথা তোমার মনেই পড়তো তাহলে তো এভাবে এতগুলো বছর আমার কোনো খোঁজ খবর না নিয়ে থাকতে পারতে না। মনে মনে কথাগুলো বলেই তে একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। তার কিছুক্ষণ পর নাস্তা করতে নিচে এসে টেবিলে বসলো। তের মা ইয়নজুন খাবার সার্ভ করছে। লিসা কিছুক্ষণ আগে কলেজে চলে গেছে। তে এক লোকমা খাবার মুখে দিয়ে মায়ের দিকে তাকাতে লক্ষ্য করলো তার মায়ের মুখটা আজ বেশ গম্ভীর। কি হয়েছে মা, তোমাকে আজকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? যেই ঘরে বিয়ের উপযুক্ত দুইটা মেয়ে আছে, সেই ঘরের মায়ের মুখটা আর কি রকমই বা থাকবে, বলবি আমাকে? ইয়নজুনের কথা শুনে তে টেবিল ছেড়ে উঠে চলে আসতে নিলে ইয়নজুন পেছন থেকে বলে ওঠে, টিউশনি শেষ করে আজকে তাড়াতাড়ি ফিরে আসিস, বিকেলে তোকে দেখতে ছেলে পক্ষরা আসবে। কথাটা শুনে তের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মা, তুমি এসব কি শুরু করলে আবার বলো তো? আমি তো তোমাকে বলেই দিয়েছি আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করব না, তাও তুমি বারবার আমাকে কেন বিয়ের জন্য জোর করছো? আর তুমি জানো তো যে আন্টি যদি এগুলো শুনে তাহলে কতটা কষ্ট পাবে? তুমি তো তার শরীরের কন্ডিশনটাও খুব ভালো করেই জানো। হ্যাঁ, আমি সেই জন্যই এতদিন অপেক্ষা করেছি, কিন্তু আর সম্ভব নয়। 7টা বছর হয়ে গেছে তে, যেখানে 3 বছর পরেই ওর ফিরে আসার কথা ছিল। তোর অলরেডি 23 বছর বয়স হয়ে গেছে। আর কত ওই ছেলেটার জন্য অপেক্ষা করে থাকবি তুই বলতো? ওই ছেলে আর কখনোই হয়তো দেশে ফিরবে না। যেখানে নিজের ছেলের মায়ের শরীরের কন্ডিশন নিয়ে ভাবে না, সেখানে আমি আর কত ভাববো বলতে পারিস? অনেকটা দেরি হয়ে গেছে তে, এরপর আমি আর তোর জন্য ছেলেই খুঁজে পাবো না। না মা, আমার পক্ষে অন্য কাউকে বিয়ে করা সম্ভব না। বেশ, তুই যদি এই বিয়েতে রাজি না হোস তাহলে আমার যেদিকে দু চোখ যাবে আমি সেদিকে চলে যাব। মা, এসব তুমি কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি আমি। রোজ রোজ পাড়া প্রতিবেশীরা আমাদেরকে নিয়ে যা নয় তাই বলে বেড়ায়। তোর জন্য লিসাকেও বিয়ে দিতে পারছি না, প্রতিদিন অপমানিত হতে হয় আমাকে। লোকে বলা বলি করে আমার মেয়েরা নাকি অলক্ষণী, তাই তো বিয়ের বয়স পার হয়ে গেলেও বিয়ে দিতে পারছি না। তে কিছু বলতে যাবে তার আগে ওদের কলিং বেলটা বেজে ওঠে। তে গিয়ে দরজাটা খুলে দিতে অপ্রত্যাশিত কাউকে দেখে চমকে উঠল। সে এতটাই অবাক হয়ে গেছে যে কিছু বলতেও পারছে না। তুমি এসেছো? অনেক কষ্টে তে এতটুকুই বলতে পারলো। সামনে দাঁড়িয়ে থাকা লোকটার মুখটা সানগ্লাস আর মাস্ক দিয়ে ঢাকা থাকলেও লোকটাকে চিনতে তের একদমই সমস্যা হলো না। তবু তার কিছুটা সন্দেহ হচ্ছে, কারণ সে যাকে ভাবছে তার তো এই মুহূর্তে এখানে থাকা এক প্রকার ইম্পসিবল। তে বিড়বিড় করে বলে ওঠে। তখনই ছেলেটা মাস্কটা খুলতেই তে এবার শিওর হয়ে গেল, কারণ মাস্কটা খুলতে ছেলেটার ঠোঁটের নিচে তিলটা স্পষ্ট তের চোখে পড়ল। তে আর এক মুহূর্ত কিছু না ভেবে লোকটাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। জাংকুক নামটা শুনে তের মা হাত ধুয়ে তাড়াতাড়ি করে দরজার সামনে এসে দাঁড়ায়, আর এসে সেও চমকে যায়। তখনই সেখানে জাংকুকের মা জিন আর বাবা আরএম ও জাংকুকের ছোট বোন জিমিনও এলো। তে একটু স্বাভাবিক হতে জাংকুক তের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, যাতে তে একটু অবাক হলেও মুখে কিছুই বলে না। কি রে, আমাদেরকে কি বাইরেই দাঁড় করিয়ে রাখবি নাকি ভেতরেও আসতে বলবি? আরে হ্যাঁ, তাই তো, আমি এতটাই অবাক হয়ে গিয়েছি যে যাক, ওসব তোমরা ভেতরে এসো প্লিজ। ইয়নজুন আর তে সরে দাঁড়াতেই সবাই ড্রয়িং রুমে এসে সোফাতে বসে পড়লো। ইয়নজুন চোখ দিয়ে তেকে ইশারা করে, সবার জন্য চা মিষ্টি নিয়ে আসতে বলল। তেও একটা মুচকি হাসি দিয়ে কিচেনে চলে গেল। ইয়নজুন জিনের পাশে সোফাতে বসতে জিন ইয়নজুনের হাত ধরে বলে উঠল,
কতদিন পর তোকে দেখলাম বলতো। কিন্তু তোরা হঠাৎ আর জাংকুক? হ্যাঁ আমি জানি জাংকুককে দেখে তুই চমকে গেছিস। আসলে জাংকুক আরো 1 সপ্তাহ আগে দেশে ফিরেছিল। কি বলিস, তুই তো আমাকে কিছুই বললি না। নামজুন কিছু বলতে নিলে জিন তাকে থামিয়ে দিয়ে নিজেই বলে, আরে আমি তো তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। সারপ্রাইজ? হ্যাঁ সারপ্রাইজ। আমি ভেবেই রেখেছিলাম জাংকুককে নিয়ে এসে একেবারে বিয়ের ডেট ফাইনাল করে যাব। তাই নাকি? তার মানে জাংকুক কি এখন থেকে দেশেই থাকবে আর যাবে না প্যারিসে? জিন কিছু বলার আগে তে সবার জন্য চা মিষ্টি সহ আরো কিছু আইটেমের খাবার নিয়ে হাজির হয়। তে খাবারগুলো টেবিলের উপর রেখে সবাইকে সালাম করে ইয়ুনজনের পাশে এসে দাঁড়ায়। তে লক্ষ্য করে সবাই চা খেলেও জাংকুক কিছুই খাচ্ছে না। কেমন যেন মনমরা হয়ে ফ্লোরের দিকে তাকিয়ে বসে আছে, যা দেখে তের হাসিটাও উধাও হয়ে যায়। এই কি বাবা, তুমি তো কিছুই খাচ্ছ না, কেন খাচ্ছ না? ইয়ুনজনের কথা শুনে জাংকুক একটা ডোন্ট কেয়ার ভাব নিতে যাবে, তখনই তার চোখ জিনের চোখের উপরে পড়ে। জাংকুক একটা মিথ্যা হাসি দিয়ে চায়ের কাপটা হাতে নিয়ে একটা চুমুক দিয়ে আবার রেখে দেয়। ইয়ুনজন ব্যাপারটা খেয়াল না করলেও তে পুরো ব্যাপারটাই খেয়াল করে। এর কিছুক্ষণ পর জিন তের আঙুলে একটা আংটি পরিয়ে দিল। তারপর আর 3 দিন পর তে আর জাংকুকের বিয়ের ডেট ফাইনাল করা হলো। পুরো সময়টাতে জাংকুক না একবার তের দিকে তাকালো, না তার মুখ দিয়ে একটা বাক্য উচ্চারণ করলো। সবাই চলেই যাবে, তখনই জিন বলে উঠল, ওহ আর একটা কথা তো বলাই হলো না ইয়ুনজন। আসলে হ্যাঁ বল, কি কথা? আসলে তুই তখন জিজ্ঞেস করেছিলি জাংকুক দেশে থাকবে নাকি আবার বাইরে যাবে, তোকে তো বলাই হয়নি তখন। হ্যাঁ বল। হয়েছে কি, জাংকুকের পক্ষে দেশে থাকাটা সম্ভব নয়। মানে কি বলতো? তুই তো জানিসই জাংকুক ওখানে একটা কোম্পানি স্টার্ট করেছে। কোম্পানিটা এখন বেশ বড় হয়ে গেছে, তাই ওর পক্ষে কোম্পানি ছেড়ে এখানে থাকাটা সম্ভব হবে না। তাহলে তেকেও যে ওর সাথে ওখানে গিয়েই থাকতে হবে। কথাটা শুনে ইয়ুনজনের বেশ খারাপ লাগছে। যে মেয়েটাকে রেখে একদিন দূরে কোথাও গিয়ে থাকেনি সে, কি করে থাকবে মেয়েকে অত দূরে দিয়ে? তের মুখটাও বেশ মলিন হয়ে গেল এই প্রস্তাব শুনে। ইয়ুনজন মেয়ের কথা ভেবে রাজি হয়ে গেল। সে ওরা দুজন একসাথে ভালো থাকুক, এটাই তো আমরা সবসময় চেয়েছি। জাংকুক তেকে যেখানে রাখবে তে সেখানেই থাকবে। ইয়ুনজনের কথায় সন্তুষ্ট হয়ে সবাই চলে গেল। দেখতে দেখতে 3টা দিন কেটে গেল। এর মাঝে সবসময়ের মতোই জাংকুক আর তের মাঝে কোনো কথাই হয়নি। বেশ ধুমধাম করে তে আর জাংকুকের বিয়ে হয়েছে আজকে। তে তো গাড়িতে ওঠার পর থেকে কেঁদে চলেছে। মা আর একমাত্র বোনকে রেখে আসতে খুবই কষ্ট হচ্ছিল তার। তের পাশে জাংকুক রয়েছে। জাংকুক একটা টিস্যু বের করে তের হাতে দিয়ে বলে, এত কান্নাকাটি করার কি আছে? যাচ্ছ তো আমাদের বাড়িতেই, নতুন কোথাও তো আর যাচ্ছ না। এত বছর পরে জাংকুকের মুখে প্রথমবারের মতো এমন একটা কথা শুনে তে বেশ অবাক হলো। সে ঠিক শুনলো কিনা সন্দেহ হচ্ছে তার। তে উত্তরে কিছু না বলে বাইরে তাকিয়ে রইল। পাশে থাকা যেই মানুষটি একসময় তার খুবই পরিচিত ছিল, আজ তাকেই সবচেয়ে বেশি অপরিচিত লাগছে। তবে কি জাংকুক পাল্টে গেছে? তের আকাশ পাতাল ভাবনার মাঝে গাড়িটা জাংকুকদের বাড়ির সামনে এসে থামলো। বাড়ির ভেতর থেকে একগুচ্ছ লোক এসে ঘিরে ধরলো তেকে। জাংকুককে সে আর দেখতে পেল না। রাত প্রায় 12টা। তেকে খুব সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে সাজানো খাটটার মাঝখানে বসিয়ে রাখা হয়েছে। তে আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো রুমটা জাংকুকের। তে লজ্জা মিশ্রিত একটা হাসি দিল। এতদিনের স্বপ্ন আজকে তার পূরণ হয়েছে। তবে কি আজ তার বহুল আপেক্ষিত আশাটা পূরণ হতে চলেছে? এর কিছুক্ষণ পর দরজা লাগানোর শব্দে তে সামনে তাকিয়ে দেখলো জাংকুক এসেছে। তে দ্রুত উঠে এসে জাংকুককে সালাম করে জাংকুকের সামনাসামনি দাঁড়িয়ে জাংকুককে দেখতে লাগলো। এদিকে তের এরকম চাহনি দেখে জাংকুক বেশ বিরক্ত হয়েছে বলে মনে হচ্ছে, যদিও সে মুখে কিছুই বলল না। হয়তো এক মুহূর্তের জন্য তের সৌন্দর্য তাকে স্তব্ধ করে দিয়েছে। সে কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। কি হলো, চোখ সরিয়ে নিলে যে? সরো আমার রাস্তা থেকে, আমার খুব ঘুম পাচ্ছে। কথাটা বলে জাংকুক বিছানায় গিয়ে শুয়ে পড়ল। জাংকুকের আচরণে তের আর বুঝতে বাকি রইল না যে সত্যি সত্যি জাংকুক তার রাস্তা থেকে তেকে সরে দাঁড়াতে বলেছে। তবে কি? না না, জাংকুক শুধুই আমার। আমি এত দিন রাত অপেক্ষা করেছি আজকের রাতটার জন্য। জাংকুক হাজার চেষ্টা করেও ঘুমাতে পারছে না, কারণ তে ওর দিকে ফিরে এক দৃষ্টিতেই ওর দিকেই তাকিয়ে আছে। এক পর্যায়ে জাংকুক বিরক্ত হয়ে বলে ওঠে, তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, এভাবে হাবলার মতো কেন তাকিয়ে আছো আমার দিকে? নিজেও ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। তে এবার জাংকুকের দিকে বেশ খানিকটা এগিয়ে গেল। এতে করে জাংকুক বেশ ঘাবড়ে গেল। এই মেয়ে, কি করতে চাও তো তুমি?
বেশি কিছু না জাঙ্কুক, তোমার ঠোঁটের নিচে থাকা টিপটাতে একটা চুমু খেতে চাই। হোয়াট? তুমি কি পাগল হয়ে গেছো? জাঙ্কুক, শুধুমাত্র একটা কিস করব প্লিজ। কিছুতেই না, দূরে থাকো বলছি আমার থেকে। তুমি এখন কিছুতেই না করতে পারো না জাঙ্কুক, কারণ আমি তোমার স্ত্রী। জাঙ্কুক থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলে তে আবার জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুকের কানের কাছে গিয়ে বলতে থাকে, মনে আছে 7 বছর আগেও আমি এটা করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে করতে দাওনি। কি বলেছিলে মনে আছে? তের কথাতে জাঙ্কুকের 7 বছর আগের কথা মনে পড়ে গেল। প্লিজ জাঙ্কুক, তুমি কেন এমন করছো বলো তো? আমি তো শুধু তোমার ঠোঁটের নিচের তিলটাতেই একটা কিস করতে চাইছি। আমি প্রমিস করছি, আর বেশি কিছু চাইবো না। প্লিজ জাঙ্কুক, দাও না করতে। নাতে, বিয়ের আগে এসব করা একদম ঠিক না, বুঝলি? তো বিয়ে করে নাও না আমাকে। তোকে বিয়ে করে আমি কি খাওয়াবো বলতো? আমি নিজেই তো বাবার টাকায় চলি। কিন্তু সবাই তো আমাদের বিয়েতে রাজি, তাই না? বিয়ে তো তোমাকে আমাকে করতে হবে জাঙ্কুক, আর আমিও তোমাকেই বিয়ে করব, বুঝলে? দাও না একটা কিস করতে। না যখন বলেছি তখন না। তে এবার কাঁদতে লাগলো। আরে আরে, কাঁদছিস কেন? আজব ঝামেলা তো। তুমি তো কিছুদিন পর প্যারিসে চলে যাবে 3 বছরের জন্য। একটা কিস করতে দিলে কি সমস্যা হবে বলো তো? যদি তুমি আসার আগে আমি মরে যাই, তাহলে তো আমার এই আশাটা অপূর্ণ থেকে যাবে, তাই না? প্লিজ তে, এসব কথা বলিস না প্লিজ। আচ্ছা, আমি তোকে প্রমিস করছি 3 বছর পর আমি ফিরে এসে তোকে বিয়ে করব, তখন তোর যত ইচ্ছা আমাকে কিস করিস। প্রমিস করছো তো? বাবা, পিঙ্কি প্রমিস। কি মনে আছে নাকি সবকিছু ভুলে গেছো? জাঙ্কুক কিছু না বলে নিজের ঠোঁট কামড়ে ধরে নিচের দিকে তাকিয়ে আছে। তে জাঙ্কুকের আরো কাছে আসতে নিলে জাঙ্কুক বলে ওঠে, তে তুমি যা করতে চাইছো তার জন্য তোমাকে পরে আফসোস করতে হতে পারে। প্লিজ তুমি এমনটা করো না। সে পরেরটা পরে দেখে নেব। প্রমিস করেছিল আমাকে, এখন কিন্তু একদম আটকাবে না। তের কথাতে জাঙ্কুক আর চাইলেও কিছুই বলতে পারে না। তে কিস করার জন্য জাঙ্কুকের দিকে এগিয়ে গেলে জাঙ্কুক নিজের ঠোঁট দুটো দাঁত দিয়ে চেপে ধরে, যাতে কোনো ক্রমেই তের ঠোঁটের স্পর্শ তার ঠোঁটে না লাগে। তের ঠোঁট জাঙ্কুককে স্পর্শ করা মাত্রই জাঙ্কুক নিজের চোখ বন্ধ করে ফেলল। এদিকে তে জাঙ্কুকের ঠোঁটের নিচে তিলটাতে কিস করতে লাগলো। এক নাগারে অনেকক্ষণ ধরে কিস করার পর তে এবার জাঙ্কুকের 2 গালে কিস করতে লাগলো। জাঙ্কুক তো নিজের চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। তে আস্তে আস্তে জাঙ্কুকের গলায় কিস করতে গেলে জাঙ্কুক বলে ওঠে, প্লিজ তে, এরকম করো না। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ এনিমোর। কন্ট্রোল করে থাকতে কে বলেছে? তে ফিসফিসিয়ে বলা কথাটা বোধগম্য হতে জাঙ্কুক নিজেকে আর সামলাতে পারল না। তবে সে তো এটা একদমই চায় না তেকে ধোকা দিতে, কারণ সে যে তের যোগ্য নয়। জাঙ্কুক এসবই ভাবছিল, তখনই তে সুযোগ পেয়ে জাঙ্কুকের ঠোঁটে কিস করে বসে। জাঙ্কুক আর কিছু না ভেবে তেকে কিস ব্যাক করলো আর তেকে পুরোপুরি নিজে করে নিল। সকালবেলা ঘুম ভেঙে পাশে তাকে জাঙ্কুককে দেখে তের মুখে একটা মুচকি হাসি ফুটে ওঠে। সে পেরেছে, হ্যাঁ পেরেছে তার 7 বছরের ইচ্ছাটাকে পূর্ণ করতে। তে আর কিছু না ভেবে উঠে শাওয়ার নিতে ওয়াশরুমে চলে যায়। প্রায় 30 মিনিট পর বের হলে দেখতে পায় জাঙ্কুক রুমে নেই। তে চুল মুছতে মুছতে ভাবছে, এখন কি আমি তাহলে আবার স্বপ্ন দেখলাম? কিন্তু আমার তো স্পষ্ট মনে আছে আমি ওর ঠোঁটের নিচে তিলটাতে কিস করেছিলাম। তারপর তো আমাকে কত আদর করেছিল। আমি তো ঘুম থেকে উঠেও ওকে পাশেই রেখেছিলাম। তাহলে কোথায় গেল ও? এগুলো কি তাহলে প্রতিবারের মতোই আমার স্বপ্ন ছিল? তের এবার কান্না করার মতো উপক্রম। তখনই বেড সাইডের পাশে টেবিলের উপরে থাকা ফোনটা বেজে ওঠে। তে নিজের ফোন ভেবে ফোনটা হাতে নেয়, তবে স্ক্রিনের উপর নামটা দেখে নিজে অবাক হয় এবং নিজের অজান্তেই তার মুখে অস্ফুট স্বরে নামটা উচ্চারণ করে, ডোন্ট ওয়েট। এই নামে আমি আবার কখন কার নাম্বার সেভ করেছিলাম আমার তো মনে পড়ছে না। তে মনে মনে এসব ভেবেই কলটা রিসিভ করে। হ্যালো। ফোনের অপর পাশ থেকে কোনো উত্তর না আসাতে তে আবার বলে, হ্যালো, কে বলছেন? হ্যালো, আজব তো, আমার কথা শুনতে পাচ্ছেন তাও চুপ করে আছেন কেন? অ্যানসার মি, কে আপনি? হ্যালো, কথা। তে আর কিছু বলার আগে পেছন থেকে জাঙ্কুক তের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে নেয়। কে? পিছনে ফিরে জাঙ্কুককে দেখা মাত্রই তে চুপসে যায়। জাঙ্কুককে দেখেই বোঝা যাচ্ছে সে এইমাত্র শাওয়ার নিয়ে এসেছে, আর তার পরনে শুধু একটা বাথরোব।
তের ওয়াশরুম থেকে বের হতে দেরি হচ্ছিল আর এই কারণে জাংকুক অন্য ওয়াশরুমে গিয়েছিল। কিন্তু জাংকুককে এই অবস্থা দেখে মুহূর্তে তের চেহারা লাল বর্ণ ধারণ করে। তার মানে রাতে যা হয়েছে সব সত্যি, আর আমি ফাইনাল জাংকুকের বউ হয়ে গেছি। হুররে! ওয়েট, কিন্তু জাংকুককে দেখে কেন মনে হচ্ছে যে ও আমার উপরে রেগে আছে? তুমি আমার অনুমতি ছাড়া আমার ফোন কেন রিসিভ করেছো? জাংকুক কিছু না বলে তের হাত ধরে তেকে দেয়ালের সাথে চেপে ধরে। ফার্দার আমার অনুমতি ছাড়া আমার কোনো জিনিসে তুমি হাত দেবে না, গট ইট? জাংকুক, আমি তো ভেবেছিলাম ওটা আমার। আমি কি তোমাকে এক্সপ্লেইন করতে বলেছি? জাস্ট অ্যানসার মি, ড্যাম ইট। ওকে ওকে জাংকুক, আর ধরবো না। আর কিছু না বলে জাংকুক কাবার্ড থেকে কাপড় নিয়ে সেগুলো পরে ফোনটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে যায়। এদিকে জাংকুকের এরকম ব্যবহারেতে অনেক কষ্ট পায়। জাংকুক এর আগে কখনো তের সাথে উঁচু গলায় কথা বলেনি। আমিও না, সেটা তো 7 বছর আগে জাংকুক ওরকম ছিল। এখনো যে অমনটাই থাকবে তেমনটা তো আর না, তাই না? এখন হয়তো ওর জীবনে প্রাইভেসি আছে। তের মাথায় ভাবনাটা আসতেই তার চোয়াল শক্ত হয়ে যায়। ওয়েট, প্রাইভেসি? কি এমন প্রাইভেসি যেটা আমারও জানার অধিকার নেই? না না না, এসব আমি কি ভাবছি? জাংকুককে সন্দেহ করছি? নিজের ভালোবাসাকে সন্দেহ করছি? জাংকুক শুধু আমার, শুধুই আমার। 1 সপ্তাহ কেটে গেছে। জাংকুক আর তের মাঝে সাধারণ কথাবার্তা ছাড়া আর কোনো কথাই হয়নি। তের অবশ্য জাংকুকের সম্পর্কে অনেক কিছু জানার আছে, যে সে এতদিন কিভাবে ছিল। তার কি তের কথা মনে পড়েনি? কিন্তু সে জাংকুককে সেগুলো জিজ্ঞেস করার সুযোগই পাচ্ছে না, কারণ জাংকুক বেশিরভাগ সময়টাই বাড়ির বাইরে থাকে আর রাতের বেলা ল্যাপটপ নিয়ে কাজ করতে থাকে। তাই তে চাইলেও জাংকুকের সাথে এগুলো নিয়ে কথা বলতে পারে না। আজকে জাংকুক সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে প্রতিদিনের মতো ল্যাপটপ নিয়ে বসে পড়ে। তখনই জাংকুকের পিছু পিছু তেও রুমে আসে এবং এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে আয়নার মধ্যে দিয়ে আর চোখে জাংকুকের দিকে তাকায়। কিন্তু জাংকুক একবারের জন্য তের দিকে তাকায় না, যাতে এবার তের বেশ রাগ উঠে যায়। কি পেয়েছেটা কি প্যাঁচামুখ একটা! এত অ্যাটিটিউড কিসের? মাঝে মাঝে মনে হয় এটা জাংকুক রূপে একটা রোবট। এর সাথে আমি কি করে সংসার করব? কিন্তু আগে তো জাংকুক এমন ছিল না, তাহলে হঠাৎ করে কি হলো? তোমার ভাবনার প্লেন মাটিতে ল্যান্ড করলে আমার জন্য 1 কাপ কফি বানিয়ে আনো তো, মাথাটা খুব ব্যথা করছে। তে কিছু না বলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। জাংকুক এবার বিরক্ত হয়ে বলল, আমি তোমাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে বলিনি নিশ্চয়ই? একটা কাজ করতে বলেছি, পারলে করে আনো, না পারলে বলে দাও যে পারবে না। না, আসলে আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে দেখতেই পাও না, তাও শিওর হলাম যে আমি ইনভিজিবল টাইপের কিছু একটা হয়ে যাইনি। ওফো তে, তুমি একদম আগের মতোই আছো। মাথা ব্যথা কমানোর জন্য বললাম, উল্টে আরো বাড়িয়ে দিচ্ছ। সো অ্যানোয়িং। বিরক্তিকর? তুমি কি বললে? কিছু না, কি বলেছি? আমি পরিষ্কার শুনেছি জাংকুক, তুমি আমাকে অ্যানোয়িং মানে বিরক্তিকর বলেছো। আমি তোমাকে বলিনি, ওটা আমি আমার মাথা ব্যথাকে বলেছি। আমার মনে হয় কি তে, তোমার বয়স বেড়ে যাওয়াতে তুমি একটু বেশি রিয়েক্ট করছো আর কানেও বেশি শুনছো। আমার মনে হয় আমার জন্য অপেক্ষা না করে তোমার আরো আগেই কাউকে বিয়ে করে নেওয়ার দরকার ছিল। কথাগুলো জাংকুক আনমনি বলে ফেলেছে। পরক্ষণে জাংকুক বুঝতে পারলো সে মারাত্মক একটা ফালতু কথা বলে ফেলেছে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তে এক হাতে মুখ চেপে ধরে রুম থেকে বেরিয়ে যায়। কেটে যায় বেশ কিছুদিন। আজ জাংকুক থেকে নিয়ে প্যারিসে চলে যাবে। জাংকুকের মা বাবা সহ তের মাও আসে এয়ারপোর্টে তে আর জাংকুককে বিদায় জানাতে। এখানে আসার পর থেকে জাংকুক কাজে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে। যেহেতু জাংকুক প্যারিসে সেটেল হবার সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু সে এখানে তার নিজের থাকার জন্য একটা অ্যাপার্টমেন্ট বানিয়েছে। তে সেখানেই থাকে। বাড়িতে 2 জন কাজের মেয়ে আছে, জিসু আর জেনি। তে সারাদিন তাদের সাথে গল্প করেই কাটে। জিসু আর জেনি বাংলাদেশি হবার কারণে তে তাদের সাথে ভালোই লাগে। ম্যাডাম, আমরা থাকতে আপনি প্রতিদিন কেন কষ্ট করে রান্না করেন বলেন তো? আমার রান্না করতে ভালোই লাগে বুঝলে। যাও, কথা না বাড়িয়ে তোমাদের স্যারের জন্য খাবার নিয়ে অফিসে গিয়ে দিয়ে আসো। ম্যাডাম, স্যার আমাদেরকে বারবার বারণ করে দিয়েছে যে আমরা যেন ফার্দার আর খাবার নিয়ে তার অফিসে না যাই। আজকে আবার গেলে আমাদের আর চাকরি থাকবে না। তে ওদের কথায় ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ে। এখানে আসার পর থেকে জাংকুক আরো বেশি খিটখিটে মেজাজের হয়ে গেছে, যার জন্য তে জাংকুকের সামনে যেতেও ভয় করে। জাংকুক তার সাথে কথাই বলে না।
তে ঠিক করে আজকে সে নিজে জাংকুকের জন্য খাবার নিয়ে জাংকুকের অফিসে যাবে। এমনিতেও জাংকুককে বলার জন্য তার কাছে একটা গুড নিউজ আছে। এই সুযোগে জাংকুককে সেই গুড নিউজটা বলে দেওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। তে রেডি হয়ে জাংকুকের অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জাংকুক একটা ইম্পর্টেন্ট প্রজেক্টের উপর কাজ করছিল। তেকে খাবার নিয়ে আসতে দেখে জাংকুকের মেজাজ বিগড়ে যায়, কিন্তু সে চায় না অফিসে কোনো প্রকার সিন ক্রিয়েট করতে। তে জাংকুকের টেবিলের উপর খাবার রাখতে জাংকুক দাঁতে দাঁত চেপে ধীর কণ্ঠে বলে ওঠে, তোমাকে এখানে এসব নিয়ে আসার পারমিশন কে দিয়েছে? আমি বারবার না করার পরেও কেন তুমি আমার লাইফে ইন্টারফেয়ার করছো? জাংকুকের কথায় তে কষ্ট পেলেও মলিন হেসে বলে, আমি তোমার বউ জাংকুক। আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো যে আমার এখানে আসার জন্য কোনো পারমিশনের প্রয়োজন নেই, আর তোমার লাইফে ইন্টারফেয়ার করার অধিকারও আছে আমার। কথা না বাড়িয়ে খেয়ে নাও, আমি চলে যাচ্ছি। তের কথা জাংকুক অনেক বেশি রেগে যায়। জাংকুক রাগের বশে সব খাবার ছুঁড়ে ফেলে দিয়ে তের সামনে এসে দাঁড়ায়। তারপর তের হাত শক্ত করে চেপে ধরে বলে, তে আমি তোমাকে লাস্ট বারের মতো সাবধান করছি, আমার সাথে ভেবেচিন্তে কথা বলবে। ওহ সরি, তুমি আমার সাথে কথাই বলবে না। ভেবো না যে তোমাকে বিয়ে করেছি বলে তুমি আমাকে কন্ট্রোল করতে পারবে, আর আমার চোখের সামনে যেন তোমাকে না দেখি। জাংকুকের কথায় এবার তে অনেক বেশি কষ্ট পায়, তার চোখ দুটো জলে ভরে ওঠে। তাহলে কেন বিয়ে করেছো আমাকে? কেন? যদি আমাকে সহ্য করতে পারবে না তাহলে এই বিয়ের মানে কি? বিয়ে সেটা তো শুধুমাত্র মায়ের জন্য করতে হয়েছে আমাকে। মা আমাকে অসুস্থ হবার মিথ্যা খবর দিয়ে দেশে নিয়ে গিয়ে জোরপূর্বক বিয়ে দিয়েছে তোমার সাথে। কথাটা শুনে তের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। চারদিকে যেন মুহূর্তেই অন্ধকার নেমে এসেছে। তার মানে জাংকুক থেকে বাধ্য হয়ে বিয়ে করেছে, ভালোবেসে নয়। তে তো জাংকুককে দেওয়া কথা রেখে 7 বছর ধরে তাকেই ভালোবেসে আসছে। তাহলে জাংকুক এভাবে বদলে গেল কেন? কেন ভালোবাসে না জাংকুক তাকে? তের চোখের জল যেন আর বাঁধই মানছে না। তে এক হাতে চোখের জল মুছে জাংকুকের হাত সরিয়ে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, ভালো যখন বাসোই না এই সম্পর্ক রাখার তখন কোনো মানেই হয় না। আমি যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ফিরে যাব, আর ডিভোর্স লেটারটাও তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। বলেই তে হনহন করে জাংকুকের অফিস থেকে বেরিয়ে যায়। তে তো চলে যায়, কিন্তু তে দেখতে পায় না যে সে চলে যাওয়ার পরে জাংকুকের অবস্থা কেমন হয়েছিল। জাংকুক নিজের চুল খামচে ধরে চিৎকার করে কান্না করতে থাকে, আমাকে ক্ষমা করে দিও তে, আমি তোমার যোগ্য নই, তুমি আমার সাথে কখনোই ভালো থাকবে না। জাংকুক মাথা নিচু করে কান্না করছিল, তখনই তার সামনে একটা মেয়ে এসে দাঁড়ায়। মেয়েটার চেহারা দেখে বোঝা যাচ্ছে মেয়েটাও বাংলাদেশি, তবে অনেক স্মার্ট আর সুন্দরী। মেয়েটাকে দেখে জাংকুক উঠে দাঁড়ায়, তারপর বলে, তোমার জন্য এসব হয়েছে, এই সব কিছুর জন্য একমাত্র তুমি দায়ী। তোমার জন্য 7টা বছর পর আমি আমার ভালোবাসাকে নিজে করে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না। কুল ডাউন জাংকুক, তুমি তোমার ক্রাইম পার্টনারের সাথে এমন বিহেভিয়ার করতে পারো না। আফটার অল আমি তোমার বাচ্চার মা, এটা অন্তত ভুলে যেও না। আর ভালোই হয়েছে তুমি ওকে নিজের থেকেই ছেড়ে দিয়েছো, নয়তো আমাকে কষ্ট করে এই শুভ কাজটা করতে হতো। জাস্ট শাট আপ। কেন এসেছো এখানে? ভালোবাসার টানে জাংকুক, কি বলো তো, আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। বলে আয়ু জাংকুককে জড়িয়ে ধরতে যাবে, তখনই জাংকুক আয়ুকে থাপ্পড় দিয়ে ফেলে দেয়। একদম আমাকে ছুবি না, তোকে বন্ধু ভাবাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তুই আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে ফাঁসিয়েছিস, আমার লাইফটাকে হেল করে ফেলেছিস। তোমার এত বড় সাহস, তুমি আমাকে থাপ্পড় মারলে? তুমি কি ভুলে গেছো আমি চাইলে তোমাকে পথের ফকির বানিয়ে দিতে পারি, আর জেলও খাটাতে পারি। ফাঁসি হবে তোমার জাংকুক, তোর যা ইচ্ছা কর। আমি থেকে আজকেই সব খুলে বলবো। সবকিছু জানার পর ও নিশ্চয়ই আমাকে ছেড়ে যাবে না। আমি ওকে কিছুতেই আমার জীবন থেকে হারিয়ে যেতে দেব না। এর জন্য তোমাকে পস্তাতে হবে জাংকুক। আয়ু আর কিছু বলার আগে জাংকুক চলে যায়। তে অনবরত বমি করছে আর মাথাও ঘোরাচ্ছে তার। গতকালকে তে জানতে পেরেছে যে সে প্রেগনেন্ট। জাংকুক কালকে রাতে বাড়িতে ফেরেনি, তাই তাকে বলতেও পারেনি। তে ভেবেছিল আজকে দুজন একসাথে খাবার খেতে খেতে এই গুড নিউজটা জাংকুককে বলবে, কিন্তু সবকিছু এভাবে অপ্রত্যাশিতভাবে এলোমেলো হয়ে যাবে এটা ভাবতেও পারেনি। তে এখনো বুঝতে পারছে না জাংকুক এভাবে তার জীবনটা কেন নষ্ট করে দিল। তে নিজের ব্যাগপত্র গোছাচ্ছিল, তখনই তার ফোনে একটা মেসেজ আসে। তে ফোনটা হাতে নিয়ে মেসেজে ক্লিক করতে একটা লিংক চলে আসে। তে বেশি কিছু না ভেবেই লিংকে ক্লিক করে।
এবং তার চোখের সামনে এমন কিছু ভেসে ওঠে যে দৃশ্য দেখে তার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। কেঁপে ওঠে তার সমস্ত শরীর, মাথায় চিনচিন করে ব্যথা অনুভব হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে জাংকুক হিংস্রভাবে একটা চাকু দিয়ে একটা লোককে নৃশংসভাবে হত্যা করছে। লোকটা পেটে পরপর 3বার ছুরি চালানোর পর একটা মেয়ে এসে জাংকুককে পেছন থেকে টেনে ধরে, কিন্তু জাংকুক মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পুনরায় লোকটিকে আঘাত করতে থাকে। তে আর ভিডিওটি দেখতে পারলো না, তার হাতের সাথে তাল মিলিয়ে পুরো শরীর কাঁপছে, সারা শরীর ঘেমে নিয়ে একাকার অবস্থা, দম যেন গলা পর্যন্ত এসে আটকে গেছে। তে বড় করে একটা নিঃশ্বাস নিল, তারপর নিজেকে শান্ত করার চেষ্টা করলো। আমি কি দেখলাম? জাংকুক এটা কি করলো আর কেনই বা করলো? জাংকুক কি করে একটা মানুষকে এভাবে মারতে পারলো? তের মাথায় কিছুই ঢুকছে না, সব প্রশ্ন মাথায় তালগোল পাকিয়ে যাচ্ছে, বারবার গলা শুকিয়ে আসছে তার। তের ভাবনার মাঝে একটা আননোন নম্বর থেকে কল আসে তের ফোনে। তে কাপা কাপা হাতে কলটা রিসিভ করে কানের কাছে ধরে। হ্যালো। ওপাশ থেকে কোনো উত্তর আসে না। হ্যালো, কে বলছেন? আমি কে সেটা তুমি একটু পরেই জানতে পারবে, তে একটু ওয়েট করো। আর তুমি এইমাত্র যে ভিডিওটা দেখেছো সেটাও আমিই পাঠিয়েছি। কথাটা শুনে তে যেন অবাকের সপ্তম আকাশে পৌঁছে গেছে। কে আপনি? আর আপনি এই ভিডিওটাই বা কোথায় পেয়েছেন? বললাম তো আমার পরিচয় তুমি কিছুক্ষণ পরেই জানতে পারবে। তোমার হাজবেন্ডের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে, আর সেটা কি সম্পর্ক সেটা আমি একটা ভিডিও পাঠাচ্ছি, তুমি নিজে চোখে দেখে নাও। বলে আয়ু ফোন কেটে দেয়। এদিকে কিছুক্ষণ পরে তের ফোনে আরেকটা ভিডিওর লিংক আসে। তে বুঝতে পারছে এবারে ভিডিওটাও তার চিন্তাধারার বাইরে হতে চলেছে। তাই তে প্রথমে নিজেকে একটু ধাতস্থ করে নিল, তারপর কাপা কাপা হাতে লিংকে ক্লিক করলো। ভিডিওটিতে চোখ পড়তেই তের হৃদস্পন্দন যেন থেমে যাবার উপক্রম। তে সাথে সাথে ভিডিওটা অফ করে দিয়ে ফোনটা বালিশের ওপরে ছুঁড়ে মারে। পুরো পৃথিবীটা যেন তের ওলট পালট হয়ে গেছে। তে নিজের চুল খামচে ধরে মেঝেতে বসে পড়ে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর তে গুনগুন করে কাঁদতে লাগলো। আস্তে আস্তে কান্নার শব্দ প্রকট আকার ধারণ করতে লাগলো। তে যেন তার সমস্ত কষ্ট কান্না দিয়ে ধুয়ে ফেলতে চাইছে। তের মনের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো না। শুধু তে কেন, কোনো মেয়ে নিজের স্বামীর সাথে অন্য কোনো মেয়ের ঘনিষ্ঠ মুহূর্তে ভিডিও দেখার পরেও স্বাভাবিক থাকতে পারবে না। প্রায় 1 ঘন্টা কান্না করার পর তে উঠে দাঁড়ায়। তেকে এভাবে ভেঙে পড়লে চলবে না, একটা অমানুষের জন্য কেন কাঁদবে তে? না, আর 1 মুহূর্ত না, 1 মুহূর্ত থাকবো না আমি এখানে, চলে যাব। তের ভাবনার মাঝে আবার তার ফোনটা বেজে ওঠে। আবার সেই আননোন নম্বর থেকেই কলটা এসেছে। হ্যালো, বুঝতে পারলে কে আমি? হ্যাঁ বুঝতে পেরেছি, আমি চলে যাচ্ছি, দয়া করে আর কখনো আমার নম্বরে কল দিবেন না। আরে শোনো, আরেকটা কথা বলে নিই আগে, সেটা হলো আমার আর জাংকুকের একটা 3 বছর বয়সী ছেলেও আছে। তে কথাটা শুনে একটা ছোট শ্বাস ছেড়ে নিজের পেটের উপরে হাত রাখে। আমার আর কিছুই বলার নেই, আশা করি তুমি আমার ছেলের থেকে তার বাবাকে কেড়ে নেবে না। তে একটা তাচ্ছিল্যের হাসি দিল, তারপর বলল, আমি এমনিতেও চলে যেতাম, আপনি নিশ্চিন্তে থাকুন। বলেই তে ফোনটা কেটে দেয়। তে ফোনটা কেটে দিয়ে পিছনে ফিরতে তে জাংকুকের বুকের সাথে ধাক্কা খায়। তে মাথা উঁচু করে একবার জাংকুকের দিকে তাকায়। কিছুক্ষণ আগেও তের মনে হচ্ছিল জাংকুককে হাতের সামনে পেলে সে খুন করে ফেলবে, কিন্তু ঠিক এই মুহূর্তে এসে তার কিছুই করতে মন চাইছে না। লোকে হয়তো ঠিকই বলে, বেশি কষ্ট মানুষকে পাথর বানিয়ে ফেলে। এদিকে জাংকুক এতক্ষণ ধরে আয়ু আর তের কথা শুনছিল। সে বুঝে গেছে যে তে সব জেনে গেছে। যদিও তার আর কোনো কিছুই বলার দরকার নেই, তবুও কেন জানি না তার মনে অনেক কথা বলার আছে। তে জাংকুককে পাশ কাটিয়ে চলে যেতে নিতে জাংকুক তের হাত টেনে তেকে শক্ত করে জড়িয়ে ধরে। মুহূর্তে তের ভেতরে থাকা আগুন আবার জ্বলে ওঠে। তে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে জাংকুককে ধাক্কা দেয়। তে আমার কথা ঠাস, প্লিজ তে ঠাস। তে এরপর এক নাগাড়ে জাংকুকের গালে থাপ্পড় দিতে থাকে। জাংকুক চুপচাপ তের দেওয়া আঘাতগুলো মাথা পেতে নেয়। তে ক্লান্ত হয়ে গেলে বিছানায় বসে পড়ে। জাংকুককে এত আঘাত করার পরেও জাংকুক টু শব্দটিও করেনি। এতে তে রাগের মাত্রা আরো বেড়ে গেছে। তে তো চায় জাংকুক এই মুহূর্তে তের সাথে খারাপ ব্যবহার করুক, যাতে তে চলে যেতে পারে এখান থেকে। কিন্তু জাংকুকের নীরবতা তের ক্ষতস্থানে লবণের মতো কাজ করছে। তে নিজের চোখ দুটো মুছে লাগেজ নিয়ে হাঁটা ধরে। তখনই জাংকুক তের পা ধরে বসে পড়ে। জাংকুকের হঠাৎ এমন করাতে তে স্তব্ধ হয়ে যায়। আমার কথাটা শোনোতে, শুধু একবার শোনো প্লিজ। জাংকুকের কণ্ঠে আকুতি শুনে তের হাত থেকে লাগেজটা পড়ে যায়।
জাংকুক মুখ তুলে তের দিকে তাকিয়ে বলে, আমি সজ্ঞানে কিছুই করিনি তে। আমি জানি না তে, বিশ্বাস করো আমি জানি না আমার দ্বারা এগুলো কিভাবে হয়ে গেছে। আমি সত্যি বলছি, আমার কিছুই মনে নেই। জাংকুকের কথা শুনে তে আবার তাচ্ছিল্যের হাসি দেয়। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে জাংকুক, তুমি নিজেই করেছো এসব। আর তোমাকে দেখে অসুস্থ বলেও মনে হচ্ছিল না। আর তাছাড়া আমাকে তো তুমি এমনিতেও ভালোবাসো না, বাধ্য হয়ে বিয়ে করেছিলে আমাকে। আমি চলে যাচ্ছি জাংকুক, ছাড়ো আমার পা। ভালোবাসিতে, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। তুমি কি থেকে যেতে পারো না আমার জীবনে? অসম্ভব, তুমি কোনো কি এসব বলছো জাংকুক? তোমার একটা ছেলেও আছে, আর শুধুমাত্র সেই জন্য আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। নইলে ওই খুনের ভিডিও দেখার পর তোমাকে আমি পুলিশে দিতাম। আর তুমি হয়তো ভয় পেয়ে এসব বলছো, তাই না? যে আমি কাউকে এসব বলে দেই কিনা আবার। নাতে, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। জাংকুক তের চোখের দিকে তাকিয়ে কথাটা বলল। তে জাংকুকের চোখ দেখে অবাক হয়ে যায়। কেন জানি না জাংকুকের এই কথাটা তের বিশ্বাস করতে মন চাইছে। তে আরেকটু খেয়াল করে দেখলো জাংকুকের গালে থাপ্পড়ের দাগ পড়ে গেছে, সেই সাথে ঠোঁটের পাশেও কেটে গেছে, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো। আজ কেন জানি জাংকুককে তের কাছে অনেক বেশি অসহায় বলে মনে হচ্ছে। কেন জানি জাংকুকের চেহারাটা বড্ড নিষ্পাপ বলে মনে হচ্ছে। কিন্তু না, তে আর যাই হোক, অন্ধ তো আর না। যা দেখেছে সে, এরপরও জাংকুককে বিশ্বাস করা অসম্ভব। জাংকুক, যেতে দাও আমাকে। তুমি ঠিকই বলেছিলে সেদিন বাসর রাতে তোমার কাছ থেকে জোর করে ভালোবাসা আদায় করে নেওয়ার জন্য আজকে আমার আফসোস হচ্ছে। কথাটা শুনে জাংকুকের খুব খারাপ লাগে। তে বিশ্বাস করো, সবকিছু একটা প্ল্যান ওদের। আমাকে ওরা ফাঁসিয়েছে। প্লিজ তুমি আমাকে এভাবে রেখে চলে যেও না। যেতে দাও আমাকে জাংকুক, তোমার মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। কি করে তুমি পারলে আমাকে এভাবে ধোঁকা দিতে? প্রায় 2 ঘন্টা আগেও তুমি আমাকে চলে যেতে বলেছো, আর এখন সবকিছু জেনে গেছি বলে আমাকে আটকে রাখতে চাইছো? আমাকে তোমার এতটাই বোকা বলে মনে হয়? তে তে আমাকে রেখে যেও না, আমি মরে যাব। আর আমি এখানে থাকলে আমি নিজেও মরেই যাব। কিন্তু আমি মরে যেতে চাই না। যেতে দাও আমাকে জাংকুক, প্লিজ। জাংকুক থেকে আর আটকে রাখতে পারে না। তে লাগেজ নিয়ে বেরিয়ে আসে। সে একটা ইমার্জেন্সি টিকিট কেটে দেশে ফিরে যাচ্ছে। রাত 11টায় ফ্লাইট। তের কেন জানি না বারবার জাংকুকের কথা মনে পড়ছে, আর মনে হচ্ছে এই সব কিছুর কোথাও না কোথাও ভেজাল আছে। এইদিকে জাংকুক অন্ধকার রুমে বসে আছে। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে অনেক কান্না করেছে সে। কিছুক্ষণ পর একটা 3-4 বছর বয়সী বাচ্চা দৌড়ে এসে জাংকুককে জড়িয়ে ধরে। বাচ্চাটা পেছন পেছন একটা লোকও রুমে প্রবেশ করে। স্যার, ইউভি খুব জোর করছিল আপনার কাছে আসার জন্য, আর যেহেতু ম্যাডাম চলে গেছে তাই আমি ওনাকে আপনার কাছে এখানে নিয়ে এসেছি। জাংকুক ইউভির দিকে একবার তাকায়, তারপর একবার জেহোপের দিকে তাকায়। তোমাকে না বলেছি ইউভিকে আমার চোখের সামনে থেকে দূরে রাখতে, তাও তুমি আমার পারমিশন ছাড়া ওকে কেন নিয়ে এসেছো? স্যার, ইউভি সারাদিন কিচ্ছু খায়নি। এমনিতেই ওর শরীর অনেক দুর্বল, অসুস্থ হয়ে পড়তো, সেই জন্যই আমি। জাস্ট শাট আপ। আজকে যা কিছু হচ্ছে সব কিছুর জন্য ওই দায়ী। এই, তোমাকে না বলেছি আমার থেকে দূরে থাকতে, তাও তুমি আমার কাছে আসার জন্য কেন বায়না ধরেছো? ছেলেটা কিছু বলে না, তবে তাকে দেখে বোঝা যাচ্ছে যে জাংকুক তার উপর যে রেগে আছে এটা সে বুঝতে পারছে। ছেলেটা জাংকুকের রাগ দেখে কান্না করে দেয়। এই, একদম কাঁদবে না। তুমি আর তোমার মা মিলে আমার লাইফটাকে হেল্প করে দিয়েছো। ঝোপ, ওকে নিয়ে যাও আর অনাথ আশ্রমে রেখে আসো। ওর মা তো জন্মের পর থেকে আমার ওপর বোঝা বানিয়ে দিয়েছে ওকে। আমি কেন শুধু শুধু এই বোঝা বয়ে বেড়াবো? অনাথ আশ্রমের কথা শুনে ছেলেটির কান্নার গতি আরো বেড়ে যায়। সে জাংকুকের শার্টের কোনা খামচে ধরে জাংকুকের পেছনে লুকিয়ে থাকে। এটাই হচ্ছে আয়ুর ছেলে, যদিও জন্মের পর থেকে আয়ু জাংকুকের কাছে দিয়ে দিয়েছে ইউভিকে, কারণ আয়ুর কথা অনুযায়ী ইউভি জাংকুকের ছেলে। ইউভির 3 বছর পার হয়ে গেলেও সে কথা বলতে পারে না, শুধু পাপা ডাকতে পারে। কিছু শারীরিক সমস্যার জন্য ওর কথা বলতে টাইম লাগবে। সেদিন জাংকুককে ইউভি কল দিয়েছিল, যেটা তে রিসিভ করেছিল, কিন্তু ইউভি হঠাৎ করে মেয়েলি কণ্ঠ শুনে কিছুই বলে উঠতে পারে না। আর তাকে বিয়ে করার আগ পর্যন্ত জাংকুকের কাছে ইউভি থাকতো, কিন্তু তের কাছ থেকে সবকিছু গোপন রাখতে জাংকুক থেকে এখানে নিয়ে আসার পর ইউভিকে একটা আশ্রমে রেখে আসে। আর এত সব চাপের কারণে জাংকুক সব সময় তের সাথে খারাপ ব্যবহার করত, যদিও মনে মনে জাংকুক সব সময় তেকেই ভালোবেসেছে। জাংকুক ভেবেছিল সে দেশে না ফিরে গেলে তে তাকে ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে করে নেবে হয়তো, কিন্তু সেটা হয়নি। তাই জাংকুক থেকে বিয়ে করতে বাধ্য হয়। এরপর জাংকুক ভাবে তের সাথে খারাপ ব্যবহার করলে তে কষ্ট পেয়ে চলে যাবে।
যদিও তার এই প্ল্যান সফল হতে যাচ্ছিল, কিন্তু মাঝপথে আয়ু এসে থেকে সব জানিয়ে দেয়। এদিকে তেকে জাঙ্কুক এই 2 মাসে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তে তাকে ঠিক সেই মুহূর্তে ছেড়ে চলে গিয়েছে যেই মুহূর্তে সে তের প্রতি সবচেয়ে বেশি আসক্ত হয়ে পড়েছে। জাঙ্কুক এসব কিছু ভাবছিল, তার ভাবনার মাঝে ইউভি কাঁদতে কাঁদতে তার কোলে ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক ইউভিকে বেডে শুয়ে দিয়ে জিহোপকে নিয়ে ড্রয়িং রুমে এসে বসে। জিহোপ, ড্রিঙ্কস করব, ব্যবস্থা করো। ওকে স্যার, করতেছি। অন্যদিকে রাত 10টা বাজে। তের মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। বারবার জাঙ্কুকের সাথে কাটানো মুহূর্তগুলো কথা মনে পড়ছে তার। জাঙ্কুক সারাদিন বাড়িতে না আসলেও রাতে কখনো বাড়ির বাইরে থাকেনি বিয়ের পর থেকে। সবসময় তের সাথে খারাপ ব্যবহার করলেও তে সেসবের মাঝেই ভালোবাসা খুঁজে নিত। তে এসব কথাই ভাবছিল। তখনই তার মনে হলো আর যাই হোক, জাঙ্কুক কাউকে খুন করে ফেলতে পারে এটা তার বিশ্বাস হচ্ছে না। আর কেনই বা জাঙ্কুক লোকটাকে খুন করলো। তে এসব ভাবতে ভাবতে ভিডিওটা আবার দেখতে লাগলো। বেশ কয়েকবার দেখার পরেও সন্দেহ করার মতো কিছুই পেল না তে। বিরক্ত হয়ে ফোন রেখে দেবে, তখনই তে যা দেখলো তাতে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তে বেশ কয়েকবার জুম করে সিনটা দেখলো এবং দেখার পর নিশ্চিন্ত হলো যে এটা জাঙ্কুক নয়। তে তারপর একটা ঢোক গিলে অন্য ভিডিওটিও ওপেন করে, যেটা ভালোভাবে দেখার পর তে বুঝতে পারে দুটোর কোনোটাই জাঙ্কুক না। তে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। লোকটা একদম জাঙ্কুকের মতো দেখতে হলেও লোকটা জাঙ্কুক নয়, সবটাই একটা ষড়যন্ত্র। আর যে বা যারা এই ষড়যন্ত্রটা করেছে সে খুব ক্রিয়েটিভলি করেছে। কিন্তু কথায় আছে না, সত্যকে মিথ্যা দিয়ে বেশি দিন ঢেকে রাখা যায় না। তে তাড়াতাড়ি লাগেজ নিয়ে প্লেন থেকে নেমে যায় আর সোজা জাঙ্কুকের বাড়িতে চলে আসে। জাঙ্কুকের তখন ড্রিঙ্কস করে বাজে অবস্থা। জিহোপ সামলানোর চেষ্টা করেও পারছে না সামলাতে। জাঙ্কুক শুধু বারবার বলেই যাচ্ছে, আমাকে রেখেতে চলে গেছে, দেখে এনে দাও। আমি কি করে থাকবো ওকে ছাড়া? 7টা বছর তো ছিলাম, চলে যখন যাবে এসেছিল কেন? তে এসে জিহোপকে ইশারা দেয় চলে যাওয়ার জন্য। জিহোপও চলে যায়। জাঙ্কুক থেকে দেখে আবার জড়িয়ে ধরে। তে তুমি এসেছো, যাবে না তো আমাকে ছেড়ে? আর যাবো নাকি জানি না, তবে এখন যাব না। এই ষড়যন্ত্রের মাস্টারমাইন্ডকে খুঁজে বের করে তবেই ভাববো যাবো কি থাকবো। তের কথায় জাঙ্কুক চোখ বড় বড় করে তাকায়, যা দেখে তে হেসে ফেলে। তে জাঙ্কুককে ফ্রেশ করিয়ে লেবু খাইয়ে দিলে জাঙ্কুকের হুঁশ ফেরে। তারপর তে জাঙ্কুককে ওই ভিডিওটি দেখায়। জাঙ্কুক ভিডিও দেখে বলে, আমি দেখেছি এই ভিডিও, আমি আর দেখতে চাই না। দেখেছো, কিন্তু ভালোভাবে দেখোনি। আচ্ছা, তুমি কেমন লোক বলো তো? নিজেকেই চিনতে পারো না? আর তুমি যে খুন করেছো তোমার মনে নেই, এটা কি একটু বেশি আজব হয়ে গেল না? আসলে তে আমি সেদিন ড্রাঙ্ক ছিলাম, আর এই লোকটা যে মারা গেছে তার সাথে আমার একটা মিটিং ছিল সেদিন। আজ থেকে 4 বছর আগের কথা। মিটিং চলাকালীন সময় ওনার সাথে আমার একটা বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে অবশ্য মিটে যায়, কিন্তু আমরা মিটিং শেষে সবাই ড্রিঙ্কস করি। আর আয়ু ছিল ওই লোকটার মেয়ে। ও ওই দিন ছিল মিটিংয়ে আমাদের সাথে। অনেকদিন ধরেই আয়ুর বাবা আমার বিজনেস পার্টনার ছিলেন, সেই হিসেবেই আয়ুর সাথে আমার একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়েছিল। আর ওই দিন ড্রিঙ্কস করার পরে এই ঘটনাগুলো ঘটে। আর এটা হচ্ছে সিসিটিভি ফুটেজ। 4 বছর আগে, মানে তো তোমার তখন দেশে ফিরে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, এই প্রজেক্টটা লঞ্চ হলেই আমি দেশে ফিরে যেতাম। আচ্ছা, আয়ু সবটা জেনেও তোমাকে পুলিশে দেয়নি কেন? জিজ্ঞেস করনি? হ্যাঁ করেছে, কিন্তু ও বলেছে আমাকে ভালোবাসে। আর যেহেতু ওর সাথে ওই দিন আমি ইন্টিমেট হয়েছিলাম, তাই ও কাউকে জানাবে না এই কথা। তুমি আয়ুকে ভালোবাসো জাঙ্কুক? না, ভালোবাসি না। আমি তোকে হেট করি। সেদিন আমি বুঝিনি, কিন্তু পরে ঠিকই বুঝেছি। আসলে আমাকে ভালোবেসে বাঁচানোর জন্য না, ও ওর বাবার সম্পত্তি নিজের করে পেয়ে গিয়েছিল, তাই পুলিশকে আর জড়ায়নি। বিয়ে করেছো ওকে? ওকে আর টাচ করেছিল কোনোদিন? না, বিয়ে করব কেন আর টাচ করব? তোমার কি মনে হয় ওকে টাচ করলে ও আর ভিডিও বানাতো না? জাস্ট আমাদের বাচ্চাটাকে মেনে নিয়েছিলাম। তাহলে বাচ্চাটার বাবাও তুমি নও, কারণ ভিডিও দুটোতে তুমি না, এটা অন্য কেউ। মানে কি বলছো? জাঙ্কুকের কথাতে জাঙ্কুকের দিকে ঝুঁকতে থাকে। তে হঠাৎ এরকম করাতে জাঙ্কুক ঘাবড়ে যায়। তে একদম জাঙ্কুকের কাছে চলে যায় আর জাঙ্কুকের ঠোঁটের নিচে থাকা তিলটাতে হাত দিয়ে স্পর্শ করে। কি করছো তে? তোমার এই তিলটা এই ভিডিওর লোকটার মাঝে নাই। তের কথায় জাঙ্কুক চমকে ওঠে। তারপর সে নিজেও ভালো করে ভিডিও দুটো দেখে এবং সেও ব্যাপারটা লক্ষ্য করে। আসলেই তো, তার মানে কি সবটাই আয়ুর ষড়যন্ত্র? ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। এখন আমাদেরকে ভাবতে হবে যে কি করে সবটা প্রমাণ করা যায়। যদিও পুলিশের কাছে এই তিলের প্রমাণ দিলে হয়েই যাবে, তবে আমি চাই আয়ু নিজের মুখে সবটা স্বীকার করুক।
চলো আমার সাথে। এই রাতের বেলায় কোথায় যাব? ওর মুখ থেকে সত্যিটা বের করতে। আচ্ছা দাঁড়াও, আমি আসছি। তে লাগেজ রুমে রাখতে আসলে ইউভিকে খাটের ওপর দেখতে পায়। তে বুঝতে পারে এটাই আয়ুর ছেলে। জাঙ্কুক, ওকে এইভাবে একা রেখে যাওয়াটা ঠিক হবে না। আরে জেনি আছে তো, ও দেখবে ইউভিকে, তুমি চলো। এদিকে আয়ু ক্লাবে এসে ছেলেদের সাথে নাচানাচি করছিল। তখনই জাঙ্কুক আয়ুকে টেনে বাইরে নিয়ে আসে। জাঙ্কুক আয়ুকে মারতে গেলে তে বলে, ওয়েট জাঙ্কুক, আমি দেখছি। বলে তে আয়ুর চুল টেনে ধরে অনেকগুলো থাপ্পড় মারে। হেই, হাউ ডিয়ার ইউ, তুমি আমাকে মারছো কেন? আর এত কিছু জানার পরেও এখানে পড়ে আছো, এতটা নির্লজ্জ তুমি? তে আয়ুর কথায় আরো বেশি রেগে যায়। আয়ুকে আরো বেশি মারতে থাকে। মারছো কেন সেটা তো বলবে। সত্যিটা স্বীকার কর, তোর বাবাকে কে মেরেছিল সেদিন? কে আবার? জাঙ্কুক মেরেছিল? কেন তুমি ভিডিওতে দেখোনি? দেখ আয়ু, আমি বুঝতে পেরে গেছি যে ওটা জাঙ্কুক নয়। তাই সত্যি করে বল, নইলে তোকে আজকে মেরেই ফেলবো। জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে আয়ু ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে তার চক্রান্ত তে আর জাঙ্কুক ধরে ফেলেছে। তাই বাধ্য হয়ে আয়ু বলতে থাকে, আসলে ওটা আমারই লোক ছিল যে বাবাকে মেরেছিল। বাবা আমাকে আমার ইচ্ছা মতো চলতে দিত না, আর টাকাও সবসময় হিসেব করে দিত। আমার তো মা নেই, তাই বাবা না থাকলে সব সম্পত্তি মালিক আমিই হব, কারণ আমি তার একমাত্র সন্তান। তাই আমি খুনির ছবি এডিট করে এআই স্পেশালিস্টকে দিয়ে জাঙ্কুকের মতো করিয়ে নেই। আর জাঙ্কুককে প্রথম দেখাতে আমার ভালো লেগে যায়, এত হ্যান্ডসাম, তার উপর নিজের কোম্পানিও আছে। যার জন্য আমি ওকে অনেকবার প্রপোজ করেছিলাম, কিন্তু সবসময় রিজেক্ট করে দিয়েছে আমাকে। আর এটা বলেছে যে ওর বউ নাকি দেশে আছে। তাই আমার ওর উপরে অনেক বেশি রাগ হয়, আর জেদের বসে আমি ওকে এসবে ফাঁসিয়ে দেই। আর আমি কখনোই ভিডিওগুলো পুলিশকে দিতাম না, কারণ তারা সত্যিটা ধরেই ফেলতো। তাই আমি জাঙ্কুককে আটকে রাখার জন্য আরেকটা প্ল্যান করি। আমি তো ভেবেছিলাম বাচ্চাটাকে ওর বলে প্রমাণ করতে পারলে ও আমাকে বিয়ে করে নেবে, কিন্তু না, ও তারপরও আমাকে বিয়ে করেনি। ওর জন্য শুধু শুধু আমাকে বাচ্চা জন্ম দিতে হয়েছে। ইউভির আসল বাবা কে আয়ু? আমি কি করে বলবো ইউভির আসল বাবা কে? ওই বাচ্চাটার জন্য আমাকে অনেকজনের সাথে ইন্টিমেট হতে হয়েছিল, তাই আমি নিজেও বলতে পারবো না যে ইউভির আসল বাবা কে। সব কথা শোনার পর জাঙ্কুকের রাগে যেন মাথায় আগুন জ্বলছে। জাঙ্কুক আর কিছু না ভেবে আয়ুকে পুলিশে ধরিয়ে দেয়। নিজের বাবাকে খুনের অপরাধে আয়ু সারা জীবন জেল হয়। আর এদিকে জাঙ্কুক তে আর ইউভিকে নিয়ে দেশে ফিরে আসে, আর এখানে নতুন বিজনেস শুরু করে। তে আর জাঙ্কুক ইউভিকে নিজের ছেলের পরিচয়েই বড় করে। তারপর 9 মাসের মাথায় তেকুকের একটা মেয়ে বাবু হয়। এরপর ছেলে মেয়েকে নিয়ে তাদের জীবন খুব ভালোভাবেই কাটতে থাকে।